হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি দুদিন পরে একটা বড় ভ্লগ নিয়ে। তো আজকে আমার ভ্লগটা একটা শারীরিক একটা অসুস্থতা নিয়ে আর কি। তো তারপর তোমরা ভাবতে পারো হঠাৎ করে শারীরিক অসুস্থতা নিয়ে আমি কেন ভ্লগ করছি। তো আজকে আমার ভ্লগ করার কথাটা মনে হলো, আজকে সকালবেলা আমার একটা বান্ধবীর একটা ফোন এসছিল। তো ফোনটা করে সে আমাকে বলছে যে এরকম আমার গলাটা বেশ অনেক দিন ধরে, প্রায় 1 মাস হয়ে গেল গলাটা এরকম বসা। গলাটা দিয়ে যে কেউ শুনলেই বুঝতে পারছে আমার গলাটা একটুখানি বসা বসা লাগছে। তোর কি এরকম কিছু মনে হতো আগে? হ্যাঁ, এখানেই হচ্ছে আমার ভ্লগ করার কারণ। হঠাৎ আমাকে কেন জিজ্ঞাসা করলো? আমার এই বেশ কয়েক মাস আগে ভোকাল কর্ডে নডিউল হয়েছিল। তো আমিও একটু নেগলেক্ট করেছিলাম আমার এই গলা ধরা ব্যাপারটাকে। আমি ভেবেছিলাম আমার যেমন প্রায় প্রত্যেকবারই গরমের শুরুতে একটু ঠান্ডা ফান্ডা খাই, তখন আমার কিন্তু একটু মানে এ গলা বসা প্রবলেমটা হয়। তো আমিও সেটাকে প্রথমের দিকে একটু নেগলেক্ট করি। তারপরে আমি ইএনটি দেখাই, আমার হসপিটালেও দেখিয়েছি, বাইরেও দেখিয়েছি প্রাইভেটে। তো সবই জায়গায় আমি দুটো ওপিনিয়নই আমাকে মানে আমি জানতে পারি যে আমার ভোকাল কর্ড নডিউল হয়েছে। আমি যবে থেকে মানে আমার এই নডিউলটা ধরা পড়েছে বা আমার অপারেশন হয়ে গেল, জাস্ট কয়েক মাস হয়েছে। হ্যাঁ, তো তারপর থেকে বেশ অনেকের মুখে আমি কিন্তু এই নডিউলের ব্যাপারটা শুনছি যে এরকম নডিউল হয়েছে। কেউ মানে আমার মানে আগে হয়তো আমি এত খেয়াল করি, মানে এত এর মাঝে দেখতে পাইনি, বা ইএনটি অত কেস তো দেখতে পাইনি যে নডিউলের ব্যাপারটা। কিন্তু তারপর থেকে যবে থেকে আমার হয়েছে তবে থেকে কিন্তু আমি বেশ নডিউলের ব্যাপারটা শুনতে পাচ্ছি। তো আমার বেশ আত্মীয় স্বজনদের মধ্যেও কেউ কেউ আমাকে এরকম ফোন করে জানতে চাইলো যে আমার না গলাটা এরকম বসা। অনেকেরই তো এই গরমের সময় এই প্রবলেমটা হয়, একটু ঠান্ডা খেলে গলা বসে যায় বা এসিতে বেশিক্ষণ থাকলে গলা বসে যায়। তো তারা না একটু ভয় পেয়ে গিয়েই আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা দিদি, বা আচ্ছা যাই হোক, আমাকে জিজ্ঞেস করে যে এরকম আমার এরকম কি কি সমস্যা হতো যখন গলায় নডিউল হয়েছিল। তো তোমাদেরকে বলি, তাহলে একটুখানি তোমাদেরও হয়তো অনেকের অনেক রকম প্রশ্ন বা কিছু থাকতে পারে, বা মনে কিছু কনফিউশন থাকতে পারে অনেকেরই, বা তোমাদের চেনা জানা কারুরও তো কীরকম কিছু হতে পারে। তা আমার মনে হয় এই সম্পর্কে একটা সাধারণ একটা ধারণা নডিউলের ব্যাপারে একটা থাকা উচিত, দরকার আর কি। তো নডিউলটা কিন্তু ভীষণই কমন, ভীষণই কমন। এখন দেখছি সেটা যে নডিউলটা খুবই কমন, কিন্তু এটা নিয়ে কিন্তু মানুষ খুব ভয় পেয়ে যায়। গলার ব্যাপার তো, যে কোনো শারীরিক যে কোনো সমস্যা সেরকম হলেই, বিশেষ করে তার সঙ্গে যখন একটা অপারেশনের ব্যাপার জড়িয়ে থাকে, তখন কিন্তু সবাই একটুখানি ভয় পেয়ে যায়, যতই আমরা হেলথ পার্সোনাল হই না কেন। তো সবার যে নডিউল অপারেশন করতে হয় এমনও নয়। ডক্টররা বলছেন যে অনেকের কিন্তু নডিউল হওয়ার পরে ভয়েস রেস্ট দিলে কমে যায়, অনেক সময় কমে যায় যদি ছোট নডিউল হয়। কিন্তু আমার নডিউলটা কিন্তু একটু সাইজে বড় ছিল। হ্যাঁ, এবং আমার নডিউলটাও আমাকে ডাক্তার দেখেই বলেছিলেন যে আপনার এটা কিন্তু উটি করতে হবে। এবার এক এক ভোকাল কর্ড নডিউল, এই যে প্রথমেই নডিউলটা হলে কিন্তু চট করে ওটা কেউ ডায়াগনোসিস করে নডিউল বলে, কেউ ডায়াগনোসিস করে কি বলে, কেউ ডায়াগনোসিস করে প্যাপিলোমা বলে বা পলিপ বলে। কিন্তু ওটা বায়োপসি করার পরই আর কি বুঝতে পারা যায় ওটা আসলে কি হয়েছিল। তো যাই হোক, আমার যখন প্রথম হলো তখন আমার এরকম 1 মাস 2 মাস এরকম গলাটা বসা ছিল। কিন্তু আমি না, সত্যি কথা বলতে কি, আমি ভেবেছি প্রত্যেকবার আমার যেমন হয় যে এরকম গরমের শুরুতে আমি একটু ঠান্ডাটা বেশি খেয়ে নিই,
তখন ওই গলাটা না ওরকম বসা থাকে বেশ কয়েকদিন, মানে 1 মাস ধরেও চলে। আমি তখন ইএনটিও দেখিয়েছি এর আগে 3বার, মানে 3টে বছর আর কি, প্রত্যেকবার গরমের সময় আমার এই প্রবলেমটা কিন্তু হতো। এবং আমি তখন ডাক্তার দেখিয়েছি, আমাকে বলেছে না গলায় কোনো সমস্যা নেই, আপনি ঠান্ডা এখন আর খাবেন না, ঠান্ডা খাওয়াটা বন্ধ করুন আর ভেপার নিন। আমার কিন্তু সেটা নিয়ে কমে গেছে, পরপর 3বার কিন্তু আমার কমে গেছে। তারপরে এইবারই দেখছি আমার ব্যথা আর কমছে না। 2 মাস হয়ে গেল আমার গলা ব্যথা বলছি, গলার যে মানে যে একটা হর্সনেস সেই জিনিসটা কমছে না, ভাঙা ব্যাপারটা যাচ্ছে না। যেই কিনা আমি ফোনে কথা বলছি যার সাথে, সেই বলছে আচ্ছা কী হয়েছে তোর গলাটা কেমন বসা বসা লাগছে। তখন আমি ভাবলাম যে না, এ তো মনে হচ্ছে কমার ব্যাপার না। হ্যাঁ, এতদিন ধরে কমছে না, আমি ভেপারও নিলাম, গার্গেল করলাম, কিন্তু কমছে না। তখন ডাক্তার দেখালাম, প্রথম দেখিয়েছিলাম আমাদেরই হসপিটালের ইএনটিতে। তো সেখানে আমাকে দেখেই বলল যে আপনার নডিউল হয়েছে। প্রথমে দুজন ইউনিট মানে কে দেখিয়েছিলাম, একজন বলেছিল পলিপ হয়েছে আর একজন বলেছে নডিউল হয়েছে। তো আমি তখন ভাবলাম যে এরকম দুজন দুরকম বললেন, তখন আমার ধারণা ছিল না যে এটাকে দেখলে অনেকটা পলিপের মতো মনে হয়, নডুলের মতো মনে হয়। তাহলে তখন আমি একজন বাইরে, মানে আপনার বলি হয়তো নাম শুনে থাকবেন, ডক্টর ইন্দ্রনাথ কুণ্ডু, ওনাকে আমি পেয়েছিলাম যখন আমি আগে ইএনটি করতাম, তখন আমি ওনাকে পেয়েছিলাম, সে কারণে ওনাকে আমি চিনতাম। তো স্যারের কাছে আমি গেলাম যে স্যার এরকম দেখলাম, তো এরকম আপনি একবার দেখুন, আমার তাহলে একটুখানি মানসিকভাবে ইয়ে পাবে যে আমার কী হয়েছে, আমি তাহলে কী করে। তখন উনি দেখে বললেন যে আপনার প্যাপিলোমা হয়েছে, আপনি ইমিডিয়েটলি ওটি করে নেওয়াই ভালো এটা। হ্যাঁ, কারণ আবার কী থেকে কী হয়ে যাবে, দরকার নেই, ওটি করে নেওয়াই ভালো। তখন সেই সময়টা তো আমি মানে এতটুকু দেরি করিনি, সাথে সাথে আমি মানে বোধহয় আমাকে স্যার বলেছেন, আমি তার 3-4 দিনের মধ্যেই অ্যাডমিট হয়ে নার্সিংহোমে আমি ওটি করিয়ে নিয়েছি। এবার কথা হচ্ছে যে আমি যে কারণে করলাম, যে সবারই যে গলা বসা মানেই যে এরকম কারোর সমস্যা হবে তা কিন্তু নয়, গলা বসলেই ভয় পেয়ে যাওয়ার কারণ নেই। কিন্তু আমাকে যেটা ডাক্তার বলেছিলেন যে যদি দেখেন 2 সপ্তাহের বেশি আপনার গলা ধরাটা স্টে করছে, ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, সাধারণত ব্যথা থাকে না, অনেকের কাশি হয়, আবার অনেকের হয় না। আমার যেমন কাশি কিছুই ছিল না, আমার শুধু ওই কথা বললে খুব সামান্য মানে লোকেরা বুঝতে পারতো যে আমার যে গলাটা একটু বসা, যে বিশাল কিছু গলা বসে গেছিলো তাও কিন্তু নয়। তো তখন আমি ডাক্তার আমাকে বললো যে আপনি ওটি করে নিন, ওটি করে নিলেই ভালো। আমি তখন আর দেরি করিনি, আমি তখন দেন আমি সমস্ত রকম টেস্ট করে আমি ওটিটা করিয়ে নিয়েছি। এবার কথা হচ্ছে মোটামুটি যে নডিউল ব্যাপারটা কি, নডিউল হচ্ছে আমাদের ভোকাল কর্ডে, মানে কি বলবো, একটা ব্রণর মতো একটা জিনিস হয়, মানে ভোকাল কর্ডের উপরে চাপ পড়লে বা ভোকাল কর্ড বা গলার ভয়েসকে যদি আমরা মিসইউজ করি, খুব জোর চেঁচানো কি মানে অনেক বেশি কথা বলা, এইগুলোর কারণে এই নডিউলটা হয়ে থাকে। যারা সিঙ্গার, যাদের কাজ বেশি কথা বলা, টিচার, সিঙ্গার, এদের কিন্তু এই ধরনের, বা যারাই হচ্ছে বেশি কথা বলার সঙ্গে যুক্ত, আমাদের মতো প্রফেশনেও কিন্তু এই নডিউলটা বেশি দেখা যায়, যেখানে আমাদের বেশি কথা বলতে হয়। তো আর জোরে আমরা যখন মানে গলার ভয়েসটাকে আমরা তো মাঝে মাঝে মিসইউজ করি, চেঁচিয়ে চেঁচিয়ে জোরে জোরে কথা বলি, জোরে জোরে ডাকি। হ্যাঁ, তারপরে বা হঠাৎ করে, বা হয়তো জোরে জোরে কথা না বললেও হঠাৎ করে কোনো একদিন হয়তো খুব জোরে চেঁচিয়ে কিছু বলা হলো, বা খুব জোরে চেঁচিয়ে কান্নাকাটি বা চিৎকার চেঁচামেচি করা হলো, তখন কিন্তু তার থেকেও হতে পারে নডিউল। কী থেকে হবে, কখন হবে কেউ বলতে পারে না। আবার দেখা গেল কেউ হয়তো মানে খুব জোরে জোরে কথা বলে, সারা জীবনও তার কিছু হলো না। সুতরাং কার হবে বা কখন হবে তার কিন্তু কোনো শিওরিটি কিছু নেই, মানে সেরকম কনফার্ম কিছু বলা যায় না।
তো আমি যখন ডাক্তার দেখালাম তখন আমাকে আমার শুধু প্রবলেম ছিল যে আমার ওই গলা বসা। তখন দেখালাম, আমাকে বললো যে আপনি একটা কাজ করুন, প্রথমে আমি অনেকগুলো ওপিনিয়ন নিয়েছিলাম, তো সবারই মোটামুটি কমন একটা কথা যে গলার উপরে স্ট্রেস যেন না পড়ে, একদম আস্তে আস্তে কথা বলবেন। আস্তে আস্তে মানে ফিস ফিস করে না, মানে এরকম আমি যদি ফিস ফিস করে কথা বলি, কিরে কেমন আছিস, এরকমভাবেও বলা যাবে না, আবার সেই চেঁচিয়ে কিরে কেমন আছিস এরকমভাবেও বলা যাবে না। যেটা মানে আমাদের যেটা নর্মাল ভয়েস, কিরে কেমন আছিস, এই নর্মাল ভয়েসে কথা বলতে বলেছে। বা আস্তেও বলা যাবে না, জোরেও বলা যাবে না, নর্মাল ভয়েসে কথা বলতে হবে এবং যতটা সম্ভব কম কথা বলা যায়। হ্যাঁ, একটু ইশারা করে যদি বোঝানো যায় সেটা ভালো হয়। যতটা সম্ভব কম কথা বলা যায় সেটার দিকে নজর রাখতে হবে। তো আমি তো এমনি টেনশন মাস্টার, আমি প্রথমেই ভয় পেয়ে গেছিলাম যে আমি কীভাবে তাহলে কাজ করব, কীভাবে আমি ডিউটি করব, আমি যে যদি কথা বলতে না পারি আমি কি কি করব, মানে পেশেন্টের সাথে আমি কথা বলবো কি করে। তো যাই হোক, তার উপরে আমার না একটা সমস্যা আছে, আমার একটু ফ্যারেঞ্জাইটিসেরও সমস্যা আছে, আমার কাশিটাও খুব বেশি হয়। এবার যত কাশি হবে তত তো ভোকাল কর্ডের উপরে চাপটা আরও বেশি পড়বে, আমার এটাও আর একটা প্রবলেম ছিল। আর যাই হোক, সমস্ত ডাক্তারেরই আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে জল খাবেন, অন্তত 15 মিনিট অন্তর অন্তর 1 সিপ করে জল খেতে হবে, মানে গলাটাকে হাইড্রেটেড রাখতে হবে সব সময়। আর হচ্ছে ভেপার নিতে হবে, কিন্তু গার্গেল একদম রেস্ট্রিক্টেড, গার্গেল করা যাবে না। গার্গেল করলে ভোকাল কর্ডের মধ্যে আর কি চাপটা পড়ে। ভোকাল কর্ডটা তো সবসময় এরকম এরকম করছে যখন আমরা কথা বলছি। এবার আমার যদি এরকম জায়গায় একটা ব্রণর মতো জিনিস হয়, তাহলে ভোকাল কর্ডটা যখন আমার বন্ধ হচ্ছে তখন তো বন্ধ হতে পারছে না পুরোপুরি, ওইখানে গিয়ে তো এরকম ফাঁকা হয়ে থাকছে, তাহলে কি হবে, গলার একটা আওয়াজের পরিবর্তন হবে। তাই মানে যত গার্গেল করব তত তো আমার ভোকাল কর্ডের উপরে চাপটা আমার বেশি পড়বে, ভোকাল কর্ডটা তত বেশি খুলবে, বন্ধ হবে। তো তো সেই কারণে ওইটা আমার একদম রেস্ট্রিক্টেড ছিল, এবং গার্গেলটা কিন্তু করা যাবে না, গার্গেলটা নডিউল হলে একদম রেস্ট্রিক্টেড। তারপরে তো আমি এটা মোটামুটি কমন কথা ছিল প্রত্যেকটা ডাক্তাররা, আর বলেছিল ভয়েস থেরাপি নিতে, মানে আমার তো গলার আওয়াজের মিস ইউজের জন্যই তো এই প্রবলেমটা হয়েছে মেনলি। তাহলে আমাকে জানতে হবে যে আমি কিভাবে কথা বলবো, কিভাবে কথা বললে আমার গলার উপরে চাপটা কম পড়বে, সেটা হচ্ছে আমার ভয়েস থেরাপি, সেটার জন্য ভয়েস থেরাপিটা নিতে বলে। আর ওরা কিছু ব্যায়াম দেখিয়ে দেয় যেটা ভোকাল কর্ডের এক্সারসাইজ। তবে আমাকে বলেছিল যে প্রথমে ভয়েস থেরাপি নিয়ে কোনো লাভ নেই, অপারেশনের পরে ভয়েস থেরাপিটা নেবে, কারণ তোমার নডিউলটা যেরকম সাইজের ওটা কিন্তু এমনিতে ভয়েস থেরাপি নিলেও কমবে না, ওটাকে সার্জারি করতে হবে। যখন আমাকে করতেই হবে তখন আমি আর দেরি করিনি, 3-4 দিনের মধ্যেই সমস্ত রুটিন টেস্ট করে, যা যা টেস্ট করতে বলা হয়েছিল, ইসিজি, ইকো, সমস্ত কিছু করে নিয়ে আমি একদম স্যার বলার 4 দিনের মধ্যে সমস্ত টেস্ট দেখিয়ে আমি মানে নার্সিংহোমে অ্যাডমিট হয়ে 5 দিনের দিন আমার অপারেশন হয়ে গেছে। অপারেশনটা এমএলএস করেছেন, মাইক্রোল্যারেঞ্জিয়াল সার্জারি, এবং অপারেশনটা বেশি সময় সাপেক্ষ নয়, আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া করা হয়, এবং এটা হচ্ছে মিনিট 15-20 অপারেশন। কমপ্লিকেশানসের কথা আমি যাচ্ছি না, আমি আগে থেকে নেগেটিভ ভাববো কেন যে আমার কোনো কমপ্লিকেশানস হবে। সে যাই হোক, কোনো রকম কমপ্লিকেশানস হয়নি, ভগবানের আশীর্বাদে আমার ঠিক মতো আমার হয়ে গেছে ওটি, এবং পরের দিনই কিন্তু আমি ছাড়া পেয়ে গেছি। এবার কথা হচ্ছে ওটির পরে বেশ কিছু কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয়, যেমন প্রথম 3 দিন আমাকে বলেছিল কমপ্লিট ভয়েস রেস্ট, মানে হাঁচি কাশিটাও কিন্তু করা যায় না। হ্যাঁ, খাওয়া দাওয়ার কোনো সমস্যা ছিল না, বলেছিল সফট মানে একদম নরম খাবার দাবার খেতে। হ্যাঁ, এমনি কোনো রেস্ট্রিকশান ছিল না, নরম খাবার দাবার খেতে বলেছিল। আর হচ্ছে ভেপার মাস্ট, ভেপার দিনে 3 বার করে নিতেই হবে। তারপরে হচ্ছে ভেপারটা তোমাকে প্রপারলি নিতে হবে। যেমন আমি কিন্তু মানে ভেপার নিতাম, আমি গলায় কিছু হলেই ভেপার নিই, কিন্তু ভেপার নেওয়ার প্রসেসটা আমার কিন্তু ঠিক ছিল না। তখন আমাকে বললো যেরকম
এরকমভাবে পেপারটা নিতে, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়তে বললো পেপারটা। বললো সেরকমভাবে পেপার নিন। তখন আমি ওইভাবেই আমি কি পেপার নিতাম, দিনে 3বার করে পেপার। বলছে ওটা নিয়ে যেতেই হবে। তারপর তারপরে হচ্ছে তারপরের 4 দিন হচ্ছে যতটা সম্ভব কম কথা বলা, ইশারায় কথাটা যদি বলে বোঝাতে পারো সব থেকে ভালো। তারপরে আস্তে আস্তে তুমি অল্প অল্প কথা বলতে পারো, কিন্তু একদমই চেঁচিয়ে নয়, আবার ফিস ফিস করেও নয়। মানে কথা বলতে হবে তোমাকে নর্মাল টোনে, নর্মাল ভয়েসে তোমাকে কথা বলতে হবে, কিন্তু বেশি কথা বলা যাবে না। তো আমি এরকম ছুটি মানে নিয়েছিলাম, যেটা 21 দিনের আমি একটা মেডিকেল লিভ নিয়েছিলাম। আমার কোনো সমস্যা হয়নি ছুটি পেতে, এর শারীরিক কোনো ব্যাপারে কিছু সমস্যা হয় না, মানে ছুটি আমরা পেয়ে যাই। তার জন্য আমার আরও সুবিধা হয়েছে। আমাকে যদি সেইভাবে ডিউটি করতে হতো, আমি যদি ছুটি না পেতাম তাহলে সমস্যা হতো। কিন্তু আমি 21 দিনের ছুটি নিয়ে গিয়ে জয়েন করি। বলতে নেই এখন তো আমার কোনো রকম অসুবিধা নেই, কিন্তু আমি যে নিয়মগুলো মেনে চলি এখনও পর্যন্ত, সেটা হচ্ছে ওই জল ব্যাপারটা। আমি জলটা একটু কম খেতাম, কিন্তু এখন কিন্তু আমি মানে নিয়ম করে, যেরকমভাবে আমাকে বলেছিল 15 মিনিট অন্তর অন্তর জল খেতে, আমি কিন্তু চেষ্টা করি সেরকমভাবেই জলটা খেতে। এবং একটা ওয়াটার বটল আমার সঙ্গেই, মানে জলের একটা 1 লিটারের বোতল আমি সঙ্গেই রাখি, যে মাঝে মাঝে 15 মিনিট নাও 20 মিনিট অন্তর আমি একটু একটু করে জল খাই, গলাটা যাতে শুকিয়ে না যায়। আর চেঁচিয়ে তো কথা বলি না। এই প্রসঙ্গে বলতে হয় যে আমার কলিগরা আমাকে প্রচুর হেল্প করে। হ্যাঁ, কোনো রকম চেঁচিয়ে যদি কোনো কিছু কথা বলার থাকে, ওরা কিন্তু আমাকে বলতে দেয় না। কিন্তু ওরা যখন চেঁচায় সেটা কিন্তু আমার ভীষণ খারাপ লাগে, কারণ আমার এখন কেউ চেঁচালেই মনে হয় ইস বাবা কি ভুল করছে, কেন এত চেঁচাচ্ছে, তো ওদেরও তো এরকম সমস্যা হতে পারে, আমার এরকম একটা কথা মনে হয়। তো যাই হোক, তো ওরা আমাকে খুবই হেল্প করে। আমি একদমই মানে চেঁচিয়ে, খুব জোরে চেঁচিয়ে কথা বলি না, নর্মাল ভয়েসেই কথা বলি, কিন্তু কথা বলি। কথা কিন্তু সেই ভয়েস রেস্ট্রিকশানটাই আমি থাকতে পারি না, সে থাকা সম্ভবও বোধহয় নয়। আমাদের মতো চাকরিতে ভয়েস রেস্ট্রিকশান হলে খুব মুশকিল, কাজ করা যাবে না। তবুও যতটা সম্ভব তার মধ্যে কম কথা বলি। আর কতগুলো ভোকাল কর্ডের এক্সারসাইজ আমি বেশ কয়েকটা অপারেশনের পরে আমাকে স্যারই হচ্ছে ভয়েস থেরাপির একটা অ্যাড্রেস দিয়েছিলেন। আমি সেখানে বেশ কয়েকটা সিটিং নিই। আমার হসপিটালেও আমি ডিউটি আওয়ার্সের পরে ভয়েস থেরাপির কয়েকদিন আমি সিটিং নিয়েছিলাম। তবে ওনারা বললেন যে বেশি সিটিং নেওয়ার দরকার নেই, আমরা যেরকম বলে দেবো সেরকম বাড়িতে প্র্যাকটিস করবে। তো ওনারা আমাকে কতগুলো আর কি ভোকাল কর্ডের এক্সারসাইজ বলে দিয়েছিল, যেগুলো কিন্তু প্রত্যেকেরই করা খুব ভালো। এটা এমন নয় যে শুধু এরকম হলেই করতে পারবে, নাহলে ভোকাল কর্ডকে রেস্ট দেওয়ার জন্য, বিশেষ করে যারা আর কি অনেক কথা বলার কাজ করে, তাদের ভোকাল কর্ডকে রেস্ট দেওয়ার জন্য কিন্তু এগুলো করতে পারে। যেমন একটা দিয়েছিল কি এটা ভেবে মনে মনে হয়তো 10 গুনলে, হ্যাঁ, এটা একটা। তারপরে ঠিক এরকমভাবেই তারপরে এই, তারপরে এগুলো হচ্ছে নর্মাল, এগুলো সবাই করতে পারে। তারপরে হচ্ছে আরেকটা দিয়েছিল যে আং 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 আং, মানে আওয়াজ করে চিবানো দুদিক দিয়েই। হ্যাঁ, তারপরে দিয়েছিল স্ট্র দিয়ে ফোলানোর মতো, মানে স্ট্র দিয়ে ফোলানো বলছি, স্ট্র দিয়ে ফু দেওয়ার মতো, যেমন মানে কিছুটা জল নিয়ে তার মধ্যে স্ট্র দিয়ে মানে বাবলটা করা, যেরকমভাবে আমরা করি সেই জিনিসটা আমাকে বলেছিল করতে। আর একটা বলেছিল ডিপ ব্রিদিং, যেমন হচ্ছে মাথাটা নিচু করে তারপরে আর কি নিঃশ্বাসটা ছাড়া। তো এরকম কিছু এক্সারসাইজ
আমি আর তো ভয়েস রেস্ট্রিকশান আছেই, যতটা সম্ভব তুমি তোমার নডিউল বা পলিপ এগুলো হওয়া মানে কিন্তু তোমার এগুলো রেকার করতে পারে। হ্যাঁ, রেকারেন্ট হতেই পারে, কোনো রকম ইয়ে নেই, কিন্তু তোমাকে মেনটেন করে যেতে হবে। আর আরেকটা যেটা কথা, প্যানিক করো না। আমি আমি হচ্ছে প্যানিক মাস্টার, কিন্তু তাও আমি বলছি প্যানিক করো না। তোমার গলায় এরকম হলে তোমার মাথার মধ্যে প্রচুর আজে বাজে চিন্তা আসবে, কিন্তু প্লিজ করো না। ওই করে আমার প্রেশার, মানে আমার হচ্ছে মোটামুটি প্রেশার নর্মাল থাকে, সেখানে আমার প্রেশার বেড়ে গিয়ে 160/110 হয়ে গেছিলো, মানে হঠাৎ করে এরকম হয়ে গেছিলো। সেই প্রেশার, মানে আমি ওরকম টেনশান করে প্রেশার বাড়িয়ে একাকার করে ফেলেছিলাম, প্রেশারের মেডিসিন নিয়ে তারপর আমাকে ওটি করতে হয়েছিল। হ্যাঁ, তো সেই কারণেই বলছি ফালতু মানে টেনশান করে লাভ নেই। ডক্টর যেরকম বলছে সেরকমভাবে তোমরা চলো। যদি কারোর এরকম প্রবলেম হয়ে থাকে বা কেউ যদি তবে সবাইকে আমি একটা কথা বলবো, কেউ যদি একটু অ্যাবনর্মাল কিছু বোঝো, যে গলায় ঢোক গিলতে কষ্ট হচ্ছে বা 2 সপ্তাহের বেশি কারুর গলা বসে আছে, তারা কিন্তু অতি অবশ্যই একবার ইএনটি দেখিয়ে নিও। আর একটা কথা, এই যে আমি এটা খুব করি, আমি মাঝে মাঝেই এটা করি, এই জিনিসটা গলা খাকড়ানো যেটা আমরা বলি, সেটা কিন্তু একদম করতে বারণ করেছে, যে ওটা যত করবেন তত খারাপ, ওটাতে করলে ভোকাল কর্ডের ওপরে বেশি চাপ পড়ে। তো আমার যাই হোক একটা মানে এমনিতে ভালো আছে, কিন্তু একটা প্রবলেম কিন্তু থাকে, বেশি কথা বললে, মানে একটু যদি বেশি কথা বলি তাহলেই কিন্তু গলাটা মনে হয় যেন কেমন একটু চোখড হয়ে গেল। তারপরে এই যে এখনও যে কথা বলছি, গলাটা মনে হচ্ছে একটু কেমন খুসখুস করছে, মানে একটা প্রবলেম হয়তো থাকে। সেটা আমি জানি না, একটা প্রবলেম হয়তো থাকে। তো আমার আরেকজন কলিগ আছে অন্য, মানে আমাদেরই এখানকার কলিগ বলতে মানে সে অন্য ডিপার্টমেন্টে আছে, তারও হয়েছিল। তো সে আমার সাথে সেদিনকে দেখা হলো, তখন বলছে যে দিদি আমার একটু প্রবলেম হচ্ছে, আমি আবার ডাক্তারের কাছে যাব, আমার এরকম ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, ঢোক গিলতে যেন মনে হচ্ছে আটকে যাচ্ছে গলায়, আমি একটুখানি যাব। তো আমি জানি না, এখনও তো আমার কোনো রকম কিছু, আমার মাস ছয়েক হলো। হ্যাঁ, তো কিছু প্রবলেম এখনও সেরকম হয়নি, জানি না কি হবে। তো আমি তো 1 মাস পরে 1.5 মাস পরে যে চেক আপটা সেগুলো তো করে নিয়েছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে আর কি আমার চেক আপে আসার দরকার আছে, তখন বললো যে না, আর চেক আপের দরকার নেই, যদি কোনো রকম প্রবলেম বোঝো তাহলে আসবে। তবে যাদের এই ধরনের সমস্যা হয়েছে তারা যদি অন্তত বছরে 2বার বা 6 মাস অন্তর যদি একবার একটা চেক আপ করিয়ে নেয়, হ্যাঁ, তাহলে তো কোনো অসুবিধার কোনো কারণ নেই। তাহলে অন্তত সে একটুখানি মানসিক দিক থেকে ভালো থাকবে, বা মনে কনফিউশনটা আসবে না, কিছু হলেই ভাববে না, উল্টোপাল্টা কথা মাথায় আসবে না। হ্যাঁ, তো এই মোটামুটি আমার মনে হয় যে এই ধরনের আমার এই আজকের ব্লগটা আমি স্পেশালি তাদের জন্যই আর কি করলাম, যারা এই সমস্যায় ভুগছেন বা যাদের এই সমস্যা হয়েছে, বা কারুর হয়তো গলার সমস্যা আছে, তাদের জন্যই। তারা মানে এটাই বলবো যে কাউকে আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু এটাই বলবো যে কেউ ব্যাপারগুলো ফেলে রাখবেন না, প্লিজ ডাক্তার দেখিয়ে নেবেন। ঠিক আছে, আমারও বেশ আজকে এখন একসাথে অনেক কথা বলা হয়ে গেল, এতটা কথা বলা আমারও উচিত না। তাই আজকের মতো আমার ভ্লগ শেষ করলাম, আবার আরেকদিন আসবো আবার নতুন কোনো ভ্লগ নিয়ে। টাটা, গুড নাইট।